এই জন্য হলিউড স্পেশালি যেটা করে যে একটা প্রোডাকশন ডিজাইন করে নেয়, এই সবগুলি কালারের প্ল্যান, কোনটা কতটুকু থাকবে, কয়জন লোক থাকবে, এগুলো সব স্কেচ করে নেয়। এটা মুখ্য কথা। আচ্ছা, আমরা বইটাতে ফিরি। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথমটা, যে কনসেপ্ট এন্ড ফাইনাল ডিজাইন ইলাস্ট্রেশন। হ্যাঁ, মানে ধারণা এবং ফাইনালি এই ডিজাইনটা কিরকম হবে এটার একটা স্কেচ আঁকা হইলো, বুঝলাম। তারপরে স্টেজটা কি, these are the highly technical description that gives the exact specification needed the manufacture or fabricate whatever is depicted more evocatively in the design illustration। মানে এইটা আসলে একটা প্ল্যান। ধরেন আপনি একটা সেট বানাবেন, সেটটা প্রথমে দেখাইলেন, ভাই আমি কিন্তু এই বাড়িটা বানাবো বললেন, কিন্তু এই বাড়িটা বানাবো সামনে থেকে খালি ছবিটা দেখলেই তো হবে না, সেটা কেমনে বানাবেন সেটা প্ল্যান লাগবে না। সেই প্ল্যানের ছবিগুলো হচ্ছে এইটা, যে প্ল্যান, এলিভেশন এন্ড প্রজেকশন, এইটা ঠিক আছে। এবং এই কন্টিনিউয়াস স্কেচ এবং স্টোরিবোর্ড হচ্ছে দিজ আর দ্য সিকোয়েন্টাল প্যানেলস দ্যাট ডেসক্রাইব দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট অফ ইচ শট এবং দেয়ার অর্ডার ইন ইচ সিন অফ দ্য ফিল্ম। মানে এইটা, এই কন্টিনিউয়াস স্কেচ এবং স্টোরিবোর্ডটা হচ্ছে যে প্রত্যেকটা শটের মধ্যে কি কি ছবি থাকবে, সেই ছবিগুলি এবং কোন ছবির পরে কোন ছবিটা থাকবে সেই অর্ডারটা অনুযায়ী ছবিগুলো এঁকে ফেলা, ওটা হলো স্টোরিবোর্ড। তাহলে আমরা এই তিনটা একটু বুঝি জিনিসটা কি। প্রথম হচ্ছে কনসেপ্ট এন্ড ফাইনাল ডিজাইন ইলাস্ট্রেশন। Their purpose is to indicate the mood and feeling of a set, location, costume and makeup। বুঝছেন, আমি যেটা বলতেছিলাম তখন, যেটার উদ্দেশ্য হচ্ছে মুড তৈরি করা এবং অনুভূতিটা তৈরি করা, যে এই সেট, লোকেশন, কস্টিউম, মেকআপ দেখে দর্শক হিসেবে আপনার মধ্যে একটা অনুভূতি তৈরি যেন হয়, অনুভূতিটা যেন ভেঙে না যায়, তাইলে আপনি সিনেমাটা দেখতে বিরক্ত লাগবে। ঠিক আছে, এই ঘোরটা যেন ভেঙে না যায়, এটা হলো মূল বিষয়। In the case of Star Wars production, illustrator Ralph McQuarrie initially made the detailed painting of 8 major scenes, which established the pictorial tone for the entire movie and helped sell the project to a studio। খেয়াল করেন ওরা কিভাবে সিনেমার একটা স্টুডিওর কাছে যায়। স্টার ওয়ার বানানোর আগে বলতেছে যে 8টা মেজর সিন যেটা আছে এগুলো এঁকে ফেলছে, যে এই 8টা সিন হলো মেজর সিন। মানে মেজর সিনটা এঁকে ফেলতে গিয়ে কি এঁকে ফেলছে এটা আমরা একটু দেখবো কিছুক্ষণ পরেই। এবং এইটা তার ফলে কিছু সিনেমাটা তারা সহজে একটা স্টুডিওর কাছে বেচতে পারছে। Though many hundreds of additional drawing and painting were made by other artists after McQuarrie's initial idea, they were largely faithful to his original concept। মানে আপনি গোটা ছবির মধ্যে মেজর সিনগুলি আগে এঁকে নিচ্ছে, কাজের পদ্ধতিটা বুঝেন। তারা কি করছে, পুরো সিনেমাটার মধ্যে মেজর সিনগুলি আগে আঁকছে, যে এইটা সিন, এটা সিন, এটা 8টা আঁকছে। তারপরে আবার কি করছে, অনেকগুলি আর্টিস্টকে দিছে যারা আবার এটাকে ভাগ করে করে সবগুলি সিনের শটগুলি বের করছে, যে এটা এইভাবে প্রতিটা এঁকে ফেলছে। তো এই যে এখানে এই যে কনসেপ্ট ইলাস্ট্রেশন বাই জো মুসো ফর টর্ন কার্টেন, যে আমরা যে সিনেমাটা দেখলাম ওই সিনেমাটার একটা প্ল্যান আসলে এটা, এই প্ল্যানটা যে এইরকম হবে। তারপরে হচ্ছে এইটা হচ্ছে প্রোডাকশন স্কেচেস ফর সিটিজেন ক্যান সিনেমার প্রোডাকশন স্কেচ, যে কেমন সেট হবে এটা এঁকে নিচ্ছে। এবং এইটা হচ্ছে যে দ্য পার্পল রোজ অফ কায়রো সেট স্কেচেস বাই প্রোডাকশন ডিজাইনার স্টুয়ার্ট উডসজেল। দ্য পার্পল রোজ অফ কায়রো এই সিনেমার সেট ডিজাইন। এটা এই আরেকটা সেট ডিজাইন। আচ্ছা, তো এই ডিজাইন গুলি আগে করে নিচ্ছে, যে এই যে এঁকে নিচ্ছে, দেখছেন না, এই যে স্কেচ করে নিচ্ছে যে এইরকম হবে জায়গাটা। এর ফলে কি সুবিধা হয়েছে, এই যে আরেকটা দ্য পার্পল রোজের আরেকটা, বা এই যে আরেকটা। তো এগুলো এঁকে নিলে কি লাভ হয়, এঁকে নিলে যেটা লাভ হয় যে আপনি পথ হারায় যাবেন না।
আপনি বুঝবেন যে ও আচ্ছা আমার সিনেমায় তো আসলে এই জিনিসটা, এই যে সেট স্কেচেস বাই প্রোডাকশন ডিজাইনার রিচার্ড সাইলবার্ট, টপ রেডস বটম স্প্লেন্ডর ইন দ্য গ্রাস। আচ্ছা, তো ওই সিনেমার একটা স্কেচ এঁকে নিছে যে এই হবে শটটা, এই যে আরেকটা। তাই এরকম এইটা হলো যে আপনি মূল থিমটা আঁকলেন যে এই সিনেমা এই জাতীয় শটগুলি হবে, মূল থিমটা আঁকলেন, মানে আপনি যে ভিজুয়ালাইজ করছিলেন সেই ভিজুয়ালাইজ করাটাকে বাস্তবে আনতেছেন এখন যে এইরকম হবে। কেন বাস্তবে আনতেছেন? আপনি প্রথমত আপনার ক্যামেরাম্যানকে দেখাবেন, আরেকটা হলো যে যে সেট বানাবে ওই বেটা ও কিরম সেট বানাবো এটা আগে এঁকে নিচ্ছে যে এই সেটটা আমি বানাবো। ঠিক আছে, এঁকে না নিলে আপনি আপনি ডিসিশনটা দিবেন কিসের উপরে যে এইটাই বানাইতে হবে? আপনি কেমনে বলবেন? তারপরে এটা তো আঁকতে হবেই, এই জন্য সে এঁকে নিচ্ছে। এখন আসছে আর্কিটেকচারাল মানে ড্রয়িং, মানে বানানোর জন্য যে ড্রয়িংটা লাগবে। When the concept for set, costumes and props depicted in the finished illustration are accepted, technical design work begin. মানে যখন আপনার এগুলো সমস্ত আঁকা হয়ে গেল, জিনিসগুলি কি হবে, তখন আপনার এই টেকনিক্যাল কারিগরি ডিজাইনগুলি আঁকা শুরু হইল। Plans of this type are completed by draftsmen working for the art director and production designer, and in the case of the set design, this must conform to theatrical building codes and accepted architectural standard. মানে যেভাবে বাড়িঘর বানায়, যেভাবে সেট বানায়, ওই জিনিসটা বানানোর জন্য কিছু ড্রয়িং করবে। সেই ড্রয়িং কয়টা করবে? এই ধরনের ড্রয়িং করবে। আচ্ছা, এখন এইটা আবার আরেকটা জিনিস আছে যে প্ল্যান সেকশন এন্ড ইভ্যালুয়েশন, মানে আপনার প্ল্যান একটা করতে হবে। যেন আমরা বিল্ডিং করলে একটা প্ল্যান পাস করাই না, সেই প্ল্যানটা জিনিসটা কিভাবে দাঁড়ায়, তিনটা ভিউ হয় এইখানে দেখেন, এটা দেখতে সহজে বুঝে যাবেন। এলিভেশন, সেকশন এন্ড প্ল্যান, এই তিনটা জিনিস, সেটের তিনটা জিনিস হয়। মানে এই যে সেটটা বানাচ্ছে, এই সেটটা একটা হলো সামনের দিক থেকে দেখতে সেটটা কেমন, এই যে এলিভেশন হলো সামনের থেকে দেখতে, মানে সামনের থেকে দেখতে এটা কেমন হইব। আর সেকশন হচ্ছে পাশের থেকে দেখতে, যে পাশের থেকে দেখতে জিনিসটা কেমন হইব। আর প্ল্যানটা হচ্ছে ফ্লোর প্ল্যান, মানে উপর থেকে দেখতে জিনিসটা কেমন হবে। এই কথাগুলি এই যে এখানে বর্ণনা আছে, আমি এটা আর পড়লাম না। এই যে সেকশন, ভিউ, প্ল্যান এবং এলিভেশন, এই তিনটাই যে এই ছবিটা দেখলে বুঝে যাবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে পরের জিনিসটা হচ্ছে প্রজেকশন। প্রজেকশন জিনিসটা কি আমরা বুঝি। It is possible to use the plan and elevation for a set as a basis of the perspective drawing illustration how the finished set will appear in the camera for any combination of lens and camera position. This type of drawing is called camera angle projection. মানে আপনি সেটটা তো বানাইলেন, আপনি সেটটা কিভাবে তৈরি করবেন সেটাও প্ল্যান বানাইলেন, সবকিছু বানাইলেন, কিন্তু ফাইনালি এটা ক্যামেরায় দেখতে কেমন লাগবে, এই যে ক্যামেরাতে ছবিটা তোলা হবে সেই ছবিটা কেমন হবে, সেইটার বলা হচ্ছে প্রজেকশন বা ক্যামেরা অ্যাঙ্গেল প্রজেকশন। Had the production designer used camera angle projection, the director would have seen all the problems on paper before the set was built. মানে এই যে প্রজেকশনের এই সহ এই যে সবগুলি স্কেচ যখন এঁকে ফেলবেন, আপনি কাগজে আনবেন, তখন পরিচালক কি করবে? তখন সে দেখতে পাবে যে এগুলো করতে গেলে কি কি সমস্যা তৈরি হতে পারে, আগেই বুঝে ফেলবে। আমরা একটু যাই। এখন এখানে একটা কথা, এই যে 1:85:1, এটা হলো অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও জিনিসটা কি? অ্যাসপেক্ট রেশিওটা আমরা একটু যদি, যে আমরা যে সিনেমার যে ফ্রেমগুলি দেখি, এই ফ্রেমগুলি উচ্চতা এবং মানে প্রস্থ, পাশে এবং উচ্চতায়, এই যে একটা, যেমন এক সময় টেলিভিশনে ছিল 4, আপনার মোবাইলে দেখেন, আপনার মোবাইলে কিন্তু অ্যাসপেক্ট রেশিও থাকে। মোবাইলের উপরের দিকে টান দিলে দেখবেন যে লেখা থাকে, উঠবে। ক্যামেরা অন করে আপনি যদি মোবাইলের উপরের দিকে ক্যামেরা অন করে আপনি যদি ইয়ে করেন, টান দেন, তাহলে দেখবেন কি একটা জিনিস উঠবে। ফ্রেম, আমার মোবাইলে যেটা আছে, ফ্রেম আছে 4:3, 1:1 ফুল,
16:9 এরকম নানা ধরনের, এগুলো হলো অ্যাসপেক্ট রেশিও। এই অ্যাসপেক্ট রেশিওটা সিনেমার ক্ষেত্রে নানা ধরনের অ্যাসপেক্ট রেশিও হয়। আমরা একটু দেখি জিনিসটা, তাহলে আপনি বুঝে যাবেন জিনিসটা কি আসলে। এইখানে আমরা দেখতেছি যে এই ফ্রেমটা এইটার সাথে এই এই পাশেরটার সাথে এই উচ্চতাটা যে অনুপাতটা, সেটা অ্যাসপেক্ট রেশিও। তো নর্মালি যখন সিনেমা শুরু হয় এটা ছিল এইটা 4:3, মানে এই অংশটা 4 আর এই অংশটা 3, এটা ছিল প্রথমে সিনেমার অ্যাসপেক্ট রেশিও। পরে এগুলো বদলাতে বদলাতে যেটা হয় যে এটা বিভিন্ন ধরনের হয়, অ্যাসপেক্ট রেশিও হয়। এবং এই যে এখন যেমন এইচডি ভিডিও হচ্ছে 16:9, ঠিক আছে, এবং আইম্যাক্স হলো 19:10। যখন ওই যে প্রজেকশন জিনিসটা বানাবেন তখন আপনি কিন্তু আপনার অ্যাসপেক্ট রেশিওটা বিবেচনা নিতে হবে। এখানে অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 1.85:1। এই অ্যাসপেক্ট রেশিও দিয়ে সে একটা the flash dance art is drawn wider than the 1.85:1 aspect ratio because a pan shot was anticipated for the scene. Using Abort's projection, the production designer, director, and cameraman would know precisely how the set would look to the camera for the lens specified in the drawing. মানে ওই ড্রয়িংটার মধ্যেই বলা আছে যে এই লেন্সে ছবি তুললে ছবিটা আসলে কেমন আসবে। A change in lens or camera position would require a different projection drawing. যদি অন্যদিকে আবার ক্যামেরাটা বদলায় তখন আরেকটা প্রজেকশন ড্রয়িং হবে। প্রজেকশন ড্রয়িং এর ক্যামেরায় যে ছবিটা দেখা যাবে। তাহলে যে একটা বিখ্যাত ছবি হারলেম নাইট, এই ছবিটাতে কি হয়েছে, in addition of being projection for the set that exists only on paper, it is also a fully worked out conceptual drawing showing the lighting, staging, costume and character of the scene. A director would not only have a very accurate idea of what his set will look like from the particular angle, but would also gain from the many visual suggestions inherent in the detail that has been included. মানে এই যে প্রজেকশন যখন সবগুলি স্কেচ যখন আঁকা হয়ে যাবে তখন ডিরেক্টর শুধুমাত্র মানে অ্যাকুরেট আইডিয়াটা পাবে না, সে একেবারেই মানে পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে শর্টগুলি কি হবে সেটাও পেয়ে যাবে। Original art was drawn 80x24 inch in charcoal and is typical for the Huberner's wonderful draftsmanship. ড্রাফটসম্যান যে ছবিটা আঁকে ওরে ড্রাফটসম্যান বলে। এবং এই যে এখানে খেয়াল করেন, আমরা একটু ছোট করে দেখি তাহলে বুঝে যাবো জিনিসটা। আমরা যদি ছোট করে একটু দেখি, এখানে দেখেন একটা একটা লাইন টানা হয়েছে, খেয়াল করা যায়। এই দেখেন একটা লাইন টানা হয়েছে, পুরো ছবিটার মধ্যে একটা লাইন টেনে দিচ্ছে। এই লাইনটা টেনে আপনার ওই ফ্রেমটা নির্ধারণ করছে যে প্রজেকশন কতটুকু দেখা যাবে ক্যামেরায়, এইটা নির্ধারণ করে দিচ্ছে। এই যে প্রজেকশন স্কেচ বাই মেন্টর হিউবনার ফর হারলেম নাইট, ওই ছবিতে প্রজেকশন স্কেচটা এরকম ছিল। এখন মডেল তৈরি করে নেওয়া যায়। স্কেলস মডেলস আর অ্যানাদার ভিজুয়ালাইজেশন টুল borrowed from the field of the architecture. ইচ্ছা করলে আপনি একটা মডেল বানায় নিতে পারেন যে এইরকম হবে জিনিসটা। Unlike storyboard or concept sketch, models are used to visualize the three-dimensional space that camera record rather than the two-dimensional space that the audience will see on the screen. মডেল করে হলো যেটা হলো থ্রি ডাইমেনশন, হলো যে এইরকম হবে সেটটা, পুরো মডেলটা একটা বানায় নিলেন। A model that includes the space surrounding a set or on camera location can be used by production manager to find the best way to move crew, cast and equipment when large number of people appear in the scene. এখানে মানে সেট বানাইতে গেলে একটা জিনিস মাথায় রাখতেই হয়, শুধুমাত্র অভিনেতারা তো সেটে থাকে না, ক্যামেরার পিছনে যারা থাকে তারাও সেটে থাকে। সুতরাং আপনি ক্যামেরাটা কত দূরে বসাবেন এবং ক্যামেরার পিছনে কতগুলি লোক থাকবে, সেই লোকগুলি ওখানে আরাম করে বসে কাজ করতে পারবে। আপনি সেট বানানোর সময় ওটাও প্ল্যান করতে হয় যে এখানে এতটুকু জায়গা ছেড়ে দিবা, কারণ এখানে যারা ক্যামেরা পিছনে যারা আছে তারা থাকবে, পুরো জায়গাটা মিলে সেট হবে না, ঠিক আছে, ফাঁকা জায়গা রাখতে হবে, এটা বিষয়।
এখন লাস্ট ওয়ানটা আমি বুঝতেছি যে কন্টিনিউটি স্কেচ এন্ড স্টোরি বোর্ড জিনিসটা কি। এইটা হইলো ওই যে আমরা স্টোরি বোর্ড যেটা দেখছি ওইটাই। জিনিসটা কি দেখি আমরা একটু পড়ি। The detailed use of continuity sketches, as they were originally called in live action, probably began with the Walt Disney in his first animated film. Webb Smith is the Disney animator credited with the invention of the storyboard in the early 30s. মানে 1930 সালের দিকে এই ভদ্রলোক ওয়াল্ট ডিজনির অ্যানিমেটর উনি এই স্টোরি বোর্ডের আইডিয়াটা আবিষ্কার করেন এবং কন্টিনিউটি স্কেচটা তৈরি হয় আরো পরে। এই কন্টিনিউটি স্কেচটা কি, যে কোনটার পরে কোনটা যাবে ওই জিনিসটা, মানে কোন শটের পরে কোন শট যাবে ওইটা উল্লেখ করে দেওয়া হচ্ছে। Showing the important action cutting point in Disney's Oswald the Lucky Rabbit series were used as early 1970. মানে ডিজনি যখন, ডিজনি তো জানেনি, ডিজনি হচ্ছে অ্যানিমেশন মুভি বানায় তারা, মানে কার্টুন যেটা, সেই কার্টুনগুলি বানাইতে গেলে হাতে কি বানায় এবং তারা এই কোনটার পর কোনটা যাবে এইভাবে শর্টগুলি তৈরি করে নেয়। আচ্ছা, what Smith contributed a few years later was the display dozens of continuity sketches that were pinned up on the single wallboard, and the terms storyboard allowing animator, especially the story conscious Disney, to get the overview of the entire story. মানে আপনি গোটা গল্পের মধ্যে কি কি শট দেখাবেন ওই সবগুলি শটগুলি একে একে একটা ওয়াল বোর্ডের মধ্যে সব বসায় দিছে দেখার জন্য, যে এই শটের পরে এই শট, এই শটের পরে এই শট, এই শটের পরে এই শট সাজাইছে এটা। Elsewhere in the movie industry at this time, storyboard are still not the accepted norm for planning live action movies. Through art department drew set designs and individual concept sketches that indicated camera angle. আচ্ছা, তখন পর্যন্ত কিন্তু এই স্টোরি বোর্ডটা গৃহীত হয় নাই। তখন কি হইতো, যে ওই ডিজাইনটা আঁকতো, কিছু কিছু ইন্ডিভিজুয়াল কনসেপ্ট স্কেচ আঁকা হইতো, ওগুলো হইতো, কিন্তু প্রতিটা শটে শটে এঁকে নেওয়া এই প্ল্যানটা তখন পর্যন্ত হয়নি। ঠিক আছে, বাট বাই 1932 Disney was an international success and already the supreme animator of the day. হ্যাঁ, তখন ডিজনি কিন্তু ওই সময় জনপ্রিয় হয়ে ওঠে। লাইভ অ্যাকশন আর্ট ডিরেক্টর ওয়ার্কিং ইন হলিউড উড certainly have been aware of some of the innovation going on at the Disney Studio. মানে ডিজনি স্টুডিও তখন এই লোকগুলিকে তারা কাজে লাগায়, including the use of the storyboard. Even without Disney storyboard, nearest kin, the comic strip were an established tradition for most Americans in 30. মানে ওই যে কমিক যে বইগুলি ওগুলি ওই সময় জনপ্রিয় হয়। And the idea that a movie could be visualized in individual panel was probably an inevitable development. এবং তখনই যেটা হয় যে এইটা ব্যবহার করার চিন্তা করা হয় সিনেমা নির্মাণের ক্ষেত্রে, সিনেমা যে ভিজুয়ালাইজ করবে সেই ভিজুয়ালাইজের ক্ষেত্রে এই আইডিয়াটা ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা সামনে আগাই। অ্যালেন told me that, অ্যালেন একটা লোকের নাম, that continuity board were already an established method of mapping out scene in the mid-30s, and that at least 8 full-time continuity sketch artists were working in the art department under the supervision of the department head Anton Gord. মানে 30 সালের দিকে এই জিনিসটা পুরোপুরি হয়ে যায় এবং 8 জন একেবারে স্কেচ আর্টিস্ট ফুল টাইম কাজ করে তখন একটা সিনেমার স্কেচ আঁকার জন্য। ওই সময় স্টোরি বোর্ড আঁকা শুরু হয়ে যায় এবং এই জিনিসটা এই রকম দাঁড়ায়। জিনিসটা স্টোরি বোর্ড বাই মেন্টর হুইবার ফর হার এলইবি সিনেমার নাম। আচ্ছা, এই স্টোরি বোর্ড এবং ওই এখানে যেটা করা হয় যে ওই অ্যাসপেক্ট রেশিও মেপে এখানে একটা দাগ দিয়ে দেওয়া হয় এবং তারপরে দেখেন এই যে, এবং এখানে কি করা হয় বলে দেওয়া হয় যে এই যে 4 নাম্বার শট, হ্যাঁ, রিভার্স ট্র্যাকিং ব্যাক উইথ নিনা অ্যান্ড হার সিস্টার। হ্যাঁ, এবং ট্র্যাকিং ব্যাক আছে, মানে এটা যতটুকু ক্যামেরা পিছনের দিকে যাবে এটা বলে দেওয়া আছে, যে উপরে লেখা আছে, ইনস্ট্রাকশন আছে। এবং স্টোরি বোর্ডের একটা বড় জিনিস হলো ক্যামেরা ইনস্ট্রাকশন দেওয়া থাকে।
এই যে 5 নাম্বার শট, আচ্ছা, তারপরে 6 নাম্বার শট, এই যে তারপরে 7 নাম্বার শট, এবং উপরে লিখে দেওয়া আছে যে কিভাবে শটটা নিতে হবে, এবং এই যে 8 নাম্বার শট। তো এইভাবে এই যে পরপর শটগুলি এঁকে নেওয়া এবং শটগুলি কি রকম হবে, কে কে থাকবে, কিভাবে শটটা নিবে, এই যে ইনস্ট্রাকশন সহ এঁকে নেওয়া, প্রত্যেকটা শট এঁকে নেওয়া, এটাই হলো স্টোরি বোর্ড। এবং এইটাই ডিটেল আলোচনাটা করছে কিভাবে। আমরা স্টোরি বোর্ড চ্যাপ্টারে যাব না আজকে, স্টোরি বোর্ড চ্যাপ্টারে যাব না, আমরা আসলে শেষ করব এখানে। আমরা যে জিনিসটা বুঝলাম যে এইখানে আমরা ব্যাক করি একটু, তাহলে সহজ হবে আলোচনাটা। আমরা একটু এই জায়গাটায় যাই, আমরা যেখানে ছিলাম, মূল আলোচনাটা ছিল এইটা, যে প্রোডাকশন ডিজাইনের ক্ষেত্রে আপনার কি কি আঁকতে হবে, সেই জিনিসটা হলো এইটা। প্রথম হচ্ছে যে কনসেপ্ট এন্ড ফাইনাল ডিজাইন। কনসেপ্ট, ইলাস্ট্রেশন, মানে আপনার গোটা সিনেমাটা কেমন হবে সেটার উপরে। তারপরে আপনার রাখতে হবে কি, যে এই যে সেটগুলি বানাবে, সেটগুলির প্ল্যানগুলি কেমন হবে, সামনেতে দেখতে কেমন, উপরেতে দেখতে কেমন, পাশেতে দেখতে কেমন, এবং ক্যামেরায় দেখতে কেমন। এই জিনিসটা, এই দুইটা জিনিস, প্রথম দুইটা জিনিস কিন্তু অনেক আগেই ছিল, কিন্তু পরবর্তী সময় আরেকটা কৌশল বেরোয়, কন্টিনিউটি স্কেচ এন্ড স্টোরি বোর্ড, যে প্রত্যেকটা শট ধরে ধরে এঁকে ফেলা, এবং ওই একটা শটের থেকে আরেকটা শটে কিভাবে যাবে, কেমনে যাবে, ট্রানজিশনটা সেটাও বলে দেওয়া, সেটা ওকে রাখা যে এইভাবে যাবে। মোটামুটি এই হচ্ছে আলোচনা আমাদের। আসলে এই চ্যাপ্টারটা শেষ। আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন, বা না বুঝে থাকলে কিছু সেটাও বলতে পারেন। একটা জিনিস একটু জিজ্ঞেস করি, যেটা হচ্ছে ওই এখানে তোমরা মূলত প্রোডাকশন ডিজাইনের বিষয়গুলো ডিসকাস করলাম। এই যে এখানে যেমন প্রোডাকশন ডিজাইনের আন্ডারে যে তিনটা বিষয় এখানে আসছে, একটা হচ্ছে কনসেপ্ট এন্ড ফাইনাল ইলাস্ট্রেশন, এটাও বুঝলাম। প্ল্যান এন্ড মানে এলিভেশন প্রজেকশন, এটাও বুঝছি। দুটি তো আসলে মূলত টেকনিক্যাল পার্ট বা ডিজাইনের, সেট ডিজাইনের অংশ। যে স্টোরি বোর্ডটা তো আমরা দেখি টিপিক্যালি এখন হচ্ছে স্টোরি বোর্ডের জন্য ঠিক প্রোডাকশন ডিজাইনাররা করে না, এটার জন্য স্টোরি বোর্ড আর্টিস্ট হিসেবে আরেকজনের হায়ার করে। এটা কি আমাদের দেশে নাকি? কিন্তু স্টোরি বোর্ড আর্টিস্ট প্রোডাকশন ডিজাইনার আন্ডারই কাজটা করে, ও ওর আন্ডারই থাকে, ও ওর আন্ডারই কাজ করে। আমরা স্টোরি বোর্ডের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা আজকে পড়িনি, ঠিক আছে? ওইটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা কি। মানে আপনার কনসেপ্ট, ইলাস্ট্রেশন এবং প্ল্যান এবং প্রজেকশন, এগুলো হলো পুরনো ধারণা, এগুলো তো লাগেই। কিন্তু লেটেস্ট এটা হচ্ছে সেইটা, মানে 1930 সালের পরে যখন ডিজনি যখন কাজ শুরু করে, তখন হলিউডের লোকজনের মাথায় ঢুকে যে আমরা প্রতিটা শটে শটে কেন এঁকে নিচ্ছি না, যে কোনটার পর কোন শটটা নিবে এটা এঁকে নিচ্ছি না কেন। তখন তারা আঁকতে শুরু করে, এবং তার জন্য অনেকগুলি লোককে লাগানো হয়। ওদের তো বাজেটের সমস্যা নাই, তখন শটগুলি সব এঁকে নেওয়া হয়, এবং এই শটের পর শট সাজানো, ধারাবাহিকভাবে সাজানো যে জিনিসটা হয়, সেটাই হলো স্টোরি বোর্ড।